ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে আজকের ক্লাসটা যারা মেডিকেলে পড়তে চাও, যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, বিকজ এই চ্যাপ্টার থেকে এডমিশন অনেক বেশি প্রশ্ন হয়। তো আমরা একটু করে দেখব। তাহলে আজকে আমরা আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রিতে চ্যাপ্টার 5 দেখব। ওকে, আচ্ছা, সো চ্যাপ্টার 5-এর উপর আমরা চেষ্টা করব 5টা ক্লাস নেওয়ার বা 4টা ক্লাস নেওয়ার, এতে হয়তো চ্যাপ্টার 5 শেষ হয়ে যাবে। যতটা ক্লাস লাগে নিয়ে ভালো মতো শেষ করব। সো ওপেন কোর্স কেমিস্ট্রি চ্যাপ্টার 5, আজকে আমরা ফার্স্ট লেকচারে আছি এবং আজকের লেকচারটা খুবই ইম্পর্ট্যান্ট। ইভেন চ্যাপ্টার 5-এর প্রত্যেকটা লেকচার ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টার থেকে তোমার প্রতি বছর মেডিকেলে, আমি আমার নিজের মেডিকেল পরীক্ষার কথাই যদি বলি, আমি আমার মেডিকেল পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে বরাবর গনে 5টা প্রশ্ন পেয়েছি মেডিকেলে। আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সে বছর, এবং 5টা প্রশ্নই আমাকে কাঁদিয়েছে। আমি সবগুলো অ্যান্সার করতে পারিনি সঠিকভাবে, কারণ এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ি নাই, এবং আমার মতো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে না। হ্যাঁ, এটা বাস্তবতা, পড়লেও পারা যায় না আর কি, এই চ্যাপ্টারটা ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ে না। তাহলে আমি নিজের বারে মেডিকেলে 25টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন পেয়েছি এই একটা চ্যাপ্টার থেকে। 25টার মধ্যে 5টা প্রশ্ন পেয়েছি একটা চ্যাপ্টার থেকে। তুমি কি চিন্তা করতে পারছো ব্যাপারটা? আন্দাজ করতে পারছো? 20% প্রশ্ন হয়েছে এই একটা চ্যাপ্টার থেকে। 100%-এর মধ্যে 20% শুধু এই একটা চ্যাপ্টার নিয়েছে। তুমি কি আন্দাজ করতে পারছো কতটা ইম্পর্টেন্ট? তারপরে বুয়েটে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়েছে 17 সালে 18 সালে, যে প্রশ্নগুলো হয়েছে এই প্রশ্নগুলো স্টুডেন্টরা চিন্তাও করে নাই। এই চ্যাপ্টারটা বুয়েটের প্রিপারেশন যারা নেয়, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তারা খুব কম পড়ে, বাট এই চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে, একটা অথবা 2টা প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের মান 10 করে 20 করে। আচ্ছা, তারপর ভার্সিটিতে এমসিকিউ হচ্ছে, রিটেন হচ্ছে এই চ্যাপ্টার থেকে। সো এডমিশন যারা ভালো করতে চাও তাদের জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। কেন আমি দুটো চ্যাপ্টারের কথা বেশি করে বলছি? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 5, প্রথম চ্যাপ্টারটা এবং শেষের চ্যাপ্টারটা মেডিকেল বুয়েট ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারগুলো স্টুডেন্টরা কম পড়ে। এই চ্যাপ্টারগুলো পড়ার কিছু নেই মনে করে না, এই মনে করা যাবে না। এই চ্যাপ্টারগুলো সমানভাবে গুরুত্ব দিতে হবে। এই চ্যাপ্টার থেকে এডমিশনে তোমাকে ধরিয়ে দিবে। কোনো চ্যাপ্টার কম নয়, কোনো চ্যাপ্টার কোনো অংশে কম নয়, প্রত্যেকটা চ্যাপ্টার সমানভাবে গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা দেখব কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন। সো কর্মমুখী রসায়ন আমরা আজকে দেখব। ওকে, চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন। ওকে, তাহলে গতদিন আমরা দেখেছিলাম ল্যাবরেটরি রসায়ন, মানে ল্যাবের মধ্যে কিভাবে কেমিস্ট্রিকে আমরা কি করব। আজকে আমরা দেখব কর্মমুখী রসায়ন, অর্থাৎ কেমিস্ট্রি আমাদের জীবনে কিভাবে অ্যাপ্লাই করব। এই যে আমরা অনেক কেমিস্ট্রি শিখেছি, সো অনেক কেমিস্ট্রি শেখার পর এই কেমিস্ট্রি আমাদের জীবনে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এই ব্যাপারটি নিয়ে আমরা কথা বলবো আজকে। সো খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা অলরেডি লাইভ ক্লাসে চলে এসেছো খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো আজকে লাইভ ক্লাসে। আর এই চ্যাপ্টারটা তোমাদের ইন্টার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এইচএসসিতে একটা সিকিউ এই চ্যাপ্টার থেকে আসে, এমসিকিউ তো আসেই, অনেকগুলো এমসিকিউ আসে। সো ইম্পর্টেন্ট, চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি শুরু করব, সবাই চলে আসলে। সবাই এসেছে কি? ওকে, আচ্ছা, অনেকেই এসেছে, আরও স্টুডেন্ট হয়তো আসবে। যাই হোক, তোমরা একটু করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। যত ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সবগুলো গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে দাও। আমি একটু অপেক্ষা করছি, আমি একটু শেয়ার করে দিই, তোমরা আমার সাথে সাথে শেয়ার করতে থাকো। তোমরা একদম লাইভ ক্লাসে যারা আছো একদম সবাই লাইভ ক্লাসে যারা এসেছো সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। এই চ্যাপ্টারটা সবার জন্য ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি যত ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে তুমি কানেক্টেড আছো, একটু করে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দাও। যত ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে তুমি কানেক্টেড আছো, আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দাও। আমিও শেয়ার করছি। ওকে, সবাই একটু করে শেয়ার করো, বেশি বেশি করে। সবাই একটু শেয়ার করবে আজকের ক্লাসটা। ওকে, তা আশা করি মোটামুটি অনেকেই চলে এসেছো। সো আমরা শেয়ার করতে থাকো, আমিও দিয়েছি শেয়ার করে। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে থাকো, আমরা শুরু করি, চ্যাপ্টারটা শুরু করি। আচ্ছা,
সো এই চ্যাপ্টারে আমাদের চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়নে আমার কি কি আছে, এই চ্যাপ্টারে আমার কি কি টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে আমরা একটু করে দেখব কি কি টপিক নিয়ে এই চ্যাপ্টার আলোচনা করা হচ্ছে। দেখো, ফার্স্ট অফ অল কর্মমুখী রসায়ন, তার মানে খুবই সুন্দরভাবে নোট করবে এই চ্যাপ্টারটা। আমি চেষ্টা করব একদম স্লো মোশনে পড়ানোর জন্য। কর্মমুখী রসায়ন, একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানোর ট্রাই করব আমি। কর্মমুখী রসায়ন তোমরাও খুব স্লো মোশনে দেখবে এই পুরো চ্যাপ্টারটা। কর্মমুখী রসায়ন নাম্বার 1, 1 নম্বরে এখানের মধ্যে দেওয়া আছে ফুড নিয়ে কথা বলা হবে। তাহলে 1 নম্বরে ফুড নিয়ে কথা বলা হবে, খাবার নিয়ে, খাদ্য নিয়ে কথা বলা হবে। তাহলে নাম্বার 1 এই চ্যাপ্টারে খাদ্য নিয়ে কথা বলবো। নাম্বার 2 প্রিজারভেটিভস নিয়ে কথা বলবো। আমরা জানি নিশ্চয়ই প্রিজারভেটিভসের নাম শুনেছি, আমাদের চিপসের মধ্যে, জুসের মধ্যে প্রিজারভেটিভস ব্যবহার করা হয়। সো এই প্রিজারভেটিভস নিয়ে কথা বলা হবে সেকেন্ড পার্টে, মানে সেকেন্ড অংশে। 3 নাম্বার এই চ্যাপ্টারে কথা বলা হবে খাদ্য দ্রব্য সংরক্ষণ পদ্ধতি নিয়ে, যেমন কোটাজাতকরণ, তারপরে হচ্ছে বিশেষ করে কোটাজাতকরণ। একটা পয়েন্ট আমি এখানে লিখে দিচ্ছি, বিশেষ করে কিভাবে খাদ্যদ্রব্যকে কোটাজাত করতে হয় সেই কোটাজাতকরণ নিয়ে কথা বলা হবে। সো এটা হচ্ছে একটা পার্ট, যেটা ফুড পার্ট, খাবারের যে পার্টটা আছে সেটা হচ্ছে খাদ্য নিয়ে কথা বলা হবে, প্রিজারভেটিভস নিয়ে কথা বলা হবে, খাদ্যদ্রব্য সংরক্ষণ পদ্ধতি নিয়ে কথা বলা হবে। এই চ্যাপ্টারটা তোমাদের এডমিশনের জন্য, এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব সুন্দরভাবে নোট করবে। আমি একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়িয়ে দিব, কাজে এরপর আর তোমার বইও পড়তে হবে না, কিছুই করতে হবে না। ওকে, আচ্ছা। সো 1 নম্বরে কর্মমুখী রসায়নে 1 নম্বরে ফুড নিয়ে কথা বলবো, নাম্বার 2 প্রিজারভেটিভস নিয়ে কথা বলবো, নাম্বার 3 খাদ্যদ্রব্য সংরক্ষণ পদ্ধতি নিয়ে কথা বলবো। আচ্ছা, এরপরে 4 নম্বরে এই চ্যাপ্টারে যেটা আলোচনা করা হয়েছে 4 নম্বরে সেটা হচ্ছে, সেটাও কিছু খাদ্য, কিছু সাসপেনশন এবং কোয়াগুলেশন নিয়ে কথা বলা হয়েছে। সাসপেনশন, তারপর হচ্ছে কোয়াগুলেশন নামে একটা জিনিস আছে যেটা তোমাদেরকে বুঝাবো, কোয়াগুলেশন, এটা নিয়ে কথা বলা হয়েছে। তারপরে 5 নম্বরে তোমরা নিশ্চয়ই দই খাও, মাখন খাও। তোমরা নিশ্চয়ই জানো দই মাখন সবগুলো দুধ থেকে তৈরি। সো দুধ, তারপর হচ্ছে মাখন, এই ব্যাপারগুলো কিভাবে তৈরি করা হয়, এই দুধ এবং মাখন নিয়ে কথা বলা হয়েছে, কিভাবে দুধ মাখন এসব আমরা তৈরি করতে পারি। সো এটাও হচ্ছে আমার মোটামুটি খাদ্যের আরও একটা সেক্টর আর কি। 6 নম্বর থেকে হচ্ছে খুবই মজার, 6 নম্বর থেকে যে টপিকটা শুরু হবে সেটা হচ্ছে, 6 নম্বর থেকে হচ্ছে রূপচর্চা শুরু হবে। এতক্ষণ খাবার নিয়ে কথা বলেছি, এবার রূপচর্চা শুরু হবে। ফেয়ার অ্যান্ড লাভলি শুরু হবে, ঠিক আছে? রূপচর্চা বা ফেয়ার অ্যান্ড লাভলি শুরু হবে। সো রূপচর্চার ক্ষেত্রে কী কী নিয়ে আলোচনা করব? দেখো, রূপচর্চার ক্ষেত্রে আমরা আলোচনা করব এই ক্ষেত্রে কিভাবে লিপস্টিক বানাইতে হয়, লিপস্টিক কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। কিভাবে এর পরবর্তীতে এরপরে হচ্ছে এখানে তোমাদের আলোচনা করা হবে হেয়ার অয়েল কিভাবে তৈরি করা হয়, সেই হেয়ার অয়েল নিয়ে কথা বলবো, হেয়ার অয়েল কিভাবে তৈরি করা হয়। তারপর হচ্ছে কিভাবে মেহেদি তৈরি করা হয়। তোমরা যে হাতে রঙা রঙা মেহেদি দাও, ঠিক আছে না, ওই মেহেদি কিভাবে তৈরি করা হয় সেটা নিয়ে আমরা কথা বলবো, মেহেদি, ঠিক আছে? তাহলে লিপস্টিক, হেয়ার অয়েল, মেহেদি, ঠিক আছে? তারপর বিভিন্ন যে ফেস পাউডার দাও, এই ফেস পাউডারগুলো কিভাবে তৈরি করা হয়, বিভিন্ন যে শীতকালে কোল্ড ক্রিম, গ্রীষ্মকালে স্নো ক্রিম, বিভিন্ন ক্রিম দিই না, এই ক্রিমগুলো কিভাবে তৈরি করা হয় এটা নিয়ে কথা বলা হবে। সো এরপরে এখানে লিখো। এরপরে 9 নাম্বার কথা বলা হবে কি নিয়ে? 9 নাম্বার কথা বলা হবে ক্রিম নিয়ে। হ্যাঁ, আমাদের যে ফেস পাউডার আছে, কিভাবে ক্রিম তৈরি করা হয় সেই ক্রিমগুলো নিয়ে আমরা কথা বলবো। কোল্ড ক্রিম, ভ্যানিশ ক্রিম, তারপর হচ্ছে স্নো ক্রিম, বিভিন্ন ক্রিম নিয়ে কথা বলা হবে। তারপরে পারফিউম কিভাবে তৈরি করা হয় সেই পারফিউম নিয়ে কথা বলবো, যেমন আমরা বিভিন্ন বডি স্প্রে, তারপর বিভিন্ন সেন্ট ইউজ করি, এইসব কিভাবে তৈরি করা হয় সেই পারফিউম নিয়ে কথা বলবো। সবগুলোতে কেমিস্ট্রি, খাদ্যের কেমিস্ট্রি আছে, এর পরবর্তী সাসপেনশন, দুধ মাখনের কেমিস্ট্রি আছে, তারপর প্রিজারভেটিভসের কেমিস্ট্রি আছে, রূপচর্চার মধ্যে যে লিপস্টিক দিই এখানেও কেমিস্ট্রি আছে, ঠিক আছে? তুমি যদি সঠিক রেশিও মেনটেন না করে লিপস্টিক দিয়ে দাও, পিএইচ মেনটেন না করে লিপস্টিক দিয়ে দাও, তোমার ঠোঁটটা কি হয়ে যাবে? ক্ষত হয়ে যাবে। তুমি যদি উল্টাপাল্টা কম্বিনেশনে ক্রিম তৈরি করো, ফেস পাউডার তৈরি করো, মুখের মধ্যে বিছি উঠে যাবে, ব্রণ উঠবে, তাই না? মুখের মধ্যে ব্রণ দেখা যাবে। আমাদের অনেকে বিভিন্ন ক্রিম ব্রণ উঠে, সুইট করে না, চুল পড়া শুরু করে। কেন এসব কেন হয়? ওইখানে
কেমিক্যালগুলো ঠিকমতো থাকে না, অথবা কেমিক্যালের যে রেশিও থাকার কথা ওই রেশিওটা মেনটেন হয় না, অথবা পিএইচের যে মানটা থাকার কথা ওই পিএইচের মানটা থাকে না, ফলে ওই হেয়ার অয়েল দিলে চুল পড়ে যায়, ওই ক্রিম দিলে আমাদের ক্ষতি হয়, তাই না? সো রূপচর্চার ক্ষেত্রে এই কেমিস্ট্রিগুলো মেনে কিন্তু তৈরি করতে হবে। তুমি লিপস্টিকের উপাদান দেখলে বানিয়ে ফেললে হবে না, তুমি কুমারিকা নারকেল তেল, তোমাকে নারকেল তেল দিলেও বানিয়ে ফেললে হবে না, ঠিক আছে? বিভিন্ন তুমি মনে করলে এলোভেরা দিলে, মধু দিলে, তারপরে 7 আমলা, কত অয়েল টয়েল আছে না, কত কিছু দিলে, অ্যালমন্ড দিলে, কত দিলে হবে না। তাহলে এখানে তোমাকে সঠিক রেশিও মেনটেন করে তৈরি করতে হবে। এখানেও কেমিস্ট্রি আছে, লিপস্টিক তৈরিতে, হেয়ার অয়েল তৈরিতে, মেহেদি তৈরিতে, ক্রিম তৈরিতে, পারফিউম তৈরিতে তোমাকে কেমিস্ট্রি মেনে তৈরি করতে হবে। নেক্সট, এর পরবর্তীতে হচ্ছে টয়লেট্রিস সামগ্রী। টয়লেট্রিস সামগ্রী বলতে আমরা আমাদের টয়লেটের মধ্যে যেসব ইউজ করি, যেমন আমাদের হারপিক আছে, তারপর হচ্ছে টয়লেট ক্লিনার আছে, এরপর লাইজল আছে টাইলস পরিষ্কার করার জন্য, তারপরে হচ্ছে আমরা কাপড় পরিষ্কার করার জন্য কি ব্যবহার করে থাকি, আমরা 37 সাবান ইউজ করি, সাবান ছাড়াও আমরা সার্ফ এক্সেল ইউজ করি, হুইল পাউডার ইউজ করি, তাই না? এসব ডিটারজেন্ট ব্যবহার করে থাকি, এসব নিয়ে আলোচনা করা হবে। তারপর আমাদের গ্লাস ক্লিনার নিয়ে কথা বলা হবে, গ্লাস ক্লিন করার জন্য আমরা কি ব্যবহার করি। সো এরপর হচ্ছে টয়লেট্রিস, এটাকে আমরা টয়লেট্রিস বলি, টয়লেট্রিস, এটাকেও টয়লেট্রিস বলা হয়। তোমরা, আমি ওয়ার্ডটা এখানে ইউজ করি নাই, তোমরা টয়লেট বলতে অন্য কিছু বুঝে নাও, বাট এই উপাদানগুলোকেও টয়লেট্রিস বলা হয়। আচ্ছা, সো টয়লেট্রিসের মধ্যে আছে টয়লেট ক্লিনার, তারপর হচ্ছে গ্লাস ক্লিনার, এসব নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এর মধ্য দিয়ে মোটামুটি আমাদের চ্যাপ্টারটা কাভার হবে। কোনো টপিক যদি বাদ যায় আমি মোটামুটি সেটাও পরে এখানে নিয়ে আসবো। তো ম্যাক্সিমাম এই টপিকগুলো কভার করার ট্রাই করবো আর কি। তো একটু সবাই লিখে রাখো, এই চ্যাপ্টারে এই টপিকগুলো আছে, খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা একটু করে সবাই লিখে রাখো। আর সব কিছু ঠিক আছে তো না? ওকে, তো অনেক মজা করে পড়াবো, প্রত্যেকটা লাইন পড়িয়ে দিব। এই চ্যাপ্টার আমার কাছে পড়ার পরে তোমার আর কোনো মোটামুটি বই খুব বেশি করতে হবে না, মোটামুটি চেষ্টা করবো সবটুকু কভার করে দেওয়ার, ঠিক আছে? ওকে, মোটামুটি সবগুলো কভার করে দেওয়ার ট্রাই করবো আর কি, ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক যতটুকু দেয়। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। ওকে, তাহলে আরেকবার একটু রিভিউ দিচ্ছি, সবাই একটু ভালো করে খেয়াল করো। 4 নাম্বারটা হচ্ছে দুধ মাখন, অনেকে 4 নাম্বারটা হচ্ছে সাসপেনশন এবং কোয়াগুলেশন, 5 নাম্বারটা দুধ এবং মাখন। আর কোনোটা না বুঝলে বলো, আমি আরেকবার রিপিট করছি। আমাদের কর্মমুখী রসায়ন, তার মানে কেমিস্ট্রি যে শিখেছি সেটা আমার লাইফের মধ্যে, আমার কর্মজীবনে, আমার ডে টু ডে লাইফে কি কাজে দিবে। আমার এই কেমিস্ট্রি যে শিখেছি কি লাভ হলো এই কেমিস্ট্রি শিখে। আমি তো কেমিস্ট্রি শিখেছি, কেমিস্ট্রিতে কি আছে, কেমিস্ট্রিতে সি আছে, সি এর পরে হচ্ছে ডি মানে ডে টু ডে লাইফ। তার মানে কেমিস্ট্রি শিখলে তুমি ডে টু ডে লাইফে উপকার পাবে। কিভাবে উপকার পাবে? তুমি যদি কেমিস্ট্রি শিখো তাহলে তুমি ফুডের ব্যাপারটা বুঝতে পারবে, ফুডের মধ্যে কেমিস্ট্রি আছে, উল্টাপাল্টা খাবা পেট নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখতে হবে কিন্তু। আমি কিন্তু আজকে উল্টাপাল্টা বিরিয়ানি খেয়ে আমার এখন পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে কিন্তু আমার, কেন? উল্টাপাল্টা বিরিয়ানি খেয়েছি, ঠিক আছে? বিরিয়ানি খাওয়া যাবে না এভাবে, উল্টাপাল্টাভাবে ভুল রেশিওতে বিরিয়ানি খেলে কিন্তু পেট ব্যথা করবে। তারপরে প্রিজারভেটিভস, তারপর হচ্ছে ফরমালিন আছে, কার্বাইড আছে, স্যাকারিন আছে, এইসব ব্যাপার তোমাকে বুঝতে হবে, কেমিস্ট্রিটা বুঝতে হবে। এখানের মধ্যে কেমিস্ট্রি কোথায়? তারপরে খাদ্যদ্রব্য সংরক্ষণ, ফ্রিজিং, এসব ব্যাপারগুলো নিয়ে পড়াবো। তাহলে আমার কি আছে? ফুড, প্রিজারভেটিভস, খাদ্যদ্রব্য সংরক্ষণ, বিশেষ করে কোটাজাতকরণ, সাসপেনশন, কোয়াগুলেশন, ফোয়া না বেটা, এটা কোয়া বেটা, কোয়াগুলেশন, দুধ, মাখন, পুরা মাখন লাগছে আজকে ভাইকে, পুরা মাখন লাগছে, বলুন না মাখন লাগছে, কেমন লাগছে ভাই রে? পুরা মাখন, দুধ, মাখন। তারপর রূপচর্চা নিয়ে লিপস্টিক, আজকে তো আমি লিপস্টিক দিব, আজকে না, আগামীকালকে, আজকে তো এটা পড়াবো না, আগামীকালকে লিপস্টিক দিয়ে আসবো, ঠিক আছে? লিপস্টিক, তারপর হেয়ার অয়েল। আচ্ছা, আমাকে একটু সাজেস্ট করো তো তোমরা কোন লিপস্টিকটা দিয়ে আসবো। আমার অনেক লিপস্টিক আছে, হ্যাঁ, অনেক লিপস্টিক আছে আমার, লরিয়েলের আছে, তারপর হচ্ছে আরেকটা কি ফোকলার নাকি কি একটা আছে না, বিভিন্ন কোম্পানি, ফোকলিও নাকি ফোকলার কোম্পানির আছে, বিভিন্ন, কোনটা দিয়ে আসবো? হ্যাঁ, কমলা কালারের না, কমলা ভালো লাগবে না, বেগুনিও ভালো লাগবে না, কি একটু ডার্ক না, ডার্ক দিয়ে আসবো না লাইট দিয়ে আসবো? লাইট না, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, লাইট দিয়ে আসবো। তারপর হেয়ার অয়েল, হ্যাঁ হেয়ার অয়েল আছে, মেহেদি, মেহেদি দিয়ে আসবো, ঠিক আছে কালকে মেহেদি দিয়ে আসবো। তারপর হচ্ছে ক্রিম তো দিই, এখনও দিয়ে এসেছি ক্রিম,
চুলে তেল তেল দিয়ে এসেছি। পারফিউম, ও পারফিউম তো সমস্যা নাই, দিব। টয়লেট্রিজ, ওটা আবার দিব না ভাই, ওটা আবার আমাকে না, ওটা ওদিকে। ঠিক আছে, টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার। সো এই টপিকগুলো আমরা কী হবে, এই টপিকগুলো আমরা কভার করবো এই চ্যাপ্টারে। অনেক মজা হবে কিন্তু। আমরা দেখবো যে কীভাবে আফটার শেভ ক্রিম বানানো হয়। অনেকে ছেলেরা বলছে ভাই আমরা তো ছেলেরা ইয়ে দিই না, কি বলে, আমরা তো ছেলেরা ক্রিম দিই না, আমরা তো দিই যে আফটার শেভ ক্রিম। আফটার শেভ ক্রিম কি বানিয়ে শিখাবেন? অবশ্যই শিখাবো, কেন শিখাবো না। আফটার শেভ ক্রিম তো আমাদের লাগবে, তাই না? তোমরা যারা ছেলেরা আছো, আফটার শেভ ক্রিম কীভাবে তৈরি করতে হয় সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। তো চলো শুরু করি, তাহলে শুরু করা যাবে। পিঙ্ক হলে ভালো হবে না ভাই, আমি পিঙ্ক কালার পছন্দ করি না, একদমই পছন্দ করি না, বুঝছো? আমি আবার কাপড়ের সাথে ম্যাচ করে করে লিপস্টিক দিই, তুমি তো জানোই তাই না, যে কাপড়ের সাথে ম্যাচ করে করে দিই। এই যে এটা যদি গ্রিন কালার হয়, গ্রিন কালারের সাথে একটু লাইট কালার মানাবে, যেহেতু এটা ডার্ক, বুঝো না? হিজাবটা যদি ডার্ক হয়, জামাটা যদি লাইট হয় তো ভালো মানায় না? হ্যাঁ, বুঝতে হবে তো। ঠিক আছে, ওকে, ম্যাচিং করে করে পড়তে হবে না, তাহলে তো সুন্দর লাগবে না, সুন্দর লাগতে হবে তো। এবার আসো, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ, একটা একটা করে টপিক শুরু করব। ওকে, দিনের শেষে রঙিন বেশে তুমি আর আমি, হ্যাঁ ডেনিশ, আমাদের ডেনিশ, ড্যানিশ। ঠিক আছে, ওকে, তুমি আমি আর ডেনিশ, আর কেউ নাই। দিনের শেষে দেখবা তুমি আমি আর ছোট্ট ডেনিশ, আমাদের ডেনিশ আর কি, বুঝো নাই? ডেনিশ বলতে কোনটা? আমাদের ওই ছোট্ট একটা ডেনিশ আছেন না, বেবি লোশন। ও বেবি লোশন না, তোমরা তো এখন আবার বেবি লোশন দিতে পারো না, বেবি লোশন বানানো শিখাবো। ঠিক আছে, সমস্যা না, ভবিষ্যতে কাজে দিবে। শুধু কি বর্তমানের জন্য শিখবো, ভবিষ্যতের জন্য শিখবো না? শিখতে হবে কিন্তু। ঠিক আছে, বেবি লোশন। বেবি বলাতে দেখুন এরা কি শুরু করে দিচ্ছে এখানে। এই দুষ্টু, বেবি বলাতে কম করো কেন তোমরা? হ্যাঁ, বাবু 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 বাবু, খাইছো? খাইছি, ওকে, খাইছি বাবু, খাইছি বাবু, খাইছি। এখন তো সময় শুরু করার, তাহলে শুরু করো। কি দিয়ে শুরু করবো? ফুড দিয়ে। তাহলে কনসেপ্ট 1 লিখো, কনসেপ্ট 1। আমরা প্রথম যে কনসেপ্টটা দিয়ে শুরু করবো, কনসেপ্ট 1, সেটা হচ্ছে ফুড। ফুড, ওকে, ফুড দিয়ে শুরু করবো। একদম প্রথমে আমাদের বই আছে ফুড দিয়ে যে টপিকটা আছে সেটা হচ্ছে ফুডের নিরাপত্তা বা খাদ্য নিরাপত্তা। সো ফুডের যে ব্যাপারটা আমাদের বই আছে সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। সবাই হেডিংস দাও, একদম সবাই নোট করবে, সবাই হেডিংস দিবে। খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তার পাশে লেখা রাখো, খাদ্য নিরাপত্তার পাশে লেখা রাখো পাশা ভাই। আমার একটা পাশা ভাই আছে, এই যে ব্যাচেলার পয়েন্টের পাশা ভাই না, একেবারে পাশা ভাই। ঠিক আছে, কি লেখা রাখো? পাশা ভাই, পাশা ভাই। ওকে, আবার পাশা ভাই রাখেন, এরা পাশা না ভাই, এরা পাশা ভাই। ঠিক আছে, পাশা ভাই। সো লিখে রাখো খাদ্য নিরাপত্তার পাশেই লিখে রাখো পাশা ভাই। পাশা ভাইয়ের দায়িত্ব হচ্ছে, ব্যাচেলার পয়েন্টের পাশা ভাইয়ের দায়িত্ব হচ্ছে একটাই, খাদ্য নিরাপত্তা দেওয়া। যখনই চাইবে তোমাকে খাবার এনে দিবে, খাদ্য নিরাপত্তা। তাহলে কি পাশা ভাই, পাশা ভাই। ঠিক আছে, ওকে, পাশা ভাই। তাহলে খাদ্য নিরাপত্তার পাশে লিখে রাখো পাশা ভাই। পাশা ভাইয়ের এখন আমরা দেখবো পাশা ভাই কেন আসবে এখানে, পাশা ভাই আসার মহত্বটা কি সেটা আমরা দেখবো। খাদ্য নিরাপত্তা তিনটা, কয়টা? তিনটা। খাদ্য নিরাপত্তা কয়টা? তিনটা। তাহলে আমরা খাদ্য নিরাপত্তা যেহেতু তিনটা, সেই জন্য আমরা ফুডকে এভাবে লিখবো না, আমরা ফুডকে লিখবো যেভাবে। তাহলে আজকে থেকে আমরা ফুডকে লিখবো ফুড, তিনটা ও দিয়ে দিব। তাহলে তিনটা ও দিয়ে বোঝাচ্ছি খাদ্য নিরাপত্তা কয়টা? তিনটা। তাহলে ফুড বলবো না আজকে থেকে, ফুড বলবো। 3 আলিফ পরিমাণ টানতে হয় না? আমরা এখানে 3 আলিফ পরিমাণ টানবো। এই যে দেখো, 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, ও ও ও। তাহলে আমরা বলবো ফুড, 3 আলিফ পরিমাণ টানতে হবে এটা, ফুড। তাহলে খাদ্য নিরাপত্তা কয়টি? 3টি। খাদ্য নিরাপত্তা 3টি। প্রথম ও দিয়ে একটি, দ্বিতীয় ও দিয়ে আরেকটি, তৃতীয় ও দিয়ে আরেকটি। তাহলে খাদ্য নিরাপত্তা কয়টি বলতো? খাদ্য নিরাপত্তা হচ্ছে 3টি। খাদ্য নিরাপত্তা 3টি। তো আসো প্রথমে আমরা একটু গল্প আকারে বলবো খাদ্য নিরাপত্তার ব্যাপারগুলো। আগে লিখে রাখো খাদ্য নিরাপত্তা কয়টি? খাদ্য নিরাপত্তা হচ্ছে 3টি। সো 3টি, ওকে। তাহলে এবার আসো ভাইয়া, খাদ্য নিরাপত্তা বলতে আসলে কি বুঝাচ্ছেন এবং খাদ্য নিরাপত্তাগুলো কি কি সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা, তাহলে দেখো একটা একটা করে আমরা দেখব। ওকে, একটা একটা করে দেখব। ঠিক আছে, একদম সবাই কমেন্টে যে সাধু, এত সাধু হও কেন তোমরা? তোমরা কি খুব সাধু নাকি? জানি না আমি, তুমি কে? চিনি না আমি তোমাকে। তুমি ওই যে ও আর কি, এখন একদম সাধু হয়ে গেছ। বন্ধুরে পাইলে তো বলো সব। জানি না তুমি কি চিজ, কি জিনিস তুমি,
খুব স্বাদ হয়ে গেছে এখন কমেন্টে, আল্লাহ ভাইয়া এভাবে বলতেছেন কেন, আমার লজ্জা লাগে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, লজ্জা লাগে, খুব লজ্জা না? চিনি না আমি তোমাকে, দুষ্টু, এখানে এসে আবার দুষ্টামি করে। দেখো খাদ্য নিরাপত্তা, ওকে, হাসাহাসি বাদ দাও, এখন ক্লাসে ফিরে আসি। আমরা এই চ্যাপ্টারটা মনে রাখার ট্রাই করব, এখন ক্লাসে ফিরে আসি আমরা। ওকে, সিরিয়াস, এখন আমরা সিরিয়াস বলে সিরিয়াস হয়ে যেতে হবে, সিরিয়াস মোড। ওকে, আচ্ছা, খাদ্য নিরাপত্তা বলতে বোঝাচ্ছে সেফ থাকা। নিরাপত্তা, আমি এখানে কিছু কথা লিখে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা খাতার এক পাশে করে লিখে দিবে। নিরাপত্তা বলতে সেফ থাকা, এক নাম্বার কথা। তাহলে এক নাম্বার কথা হচ্ছে নিরাপত্তা বলতে সেফ থাকা। এবার একটা গল্প শুনো, মায়ের গল্প শোনো এবার, মায়ের গল্প, সিরিয়াসলি। ওকে, যখন শিশু মায়ের কোলে থাকে, মায়ের কাছে থাকে, তখন সেফ থাকে, কোনো টেনশন থাকে না, তাই না? তেমনিভাবে খাদ্য নিরাপত্তা বলতে খাদ্য সেফ থাকা বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে খাদ্য নিয়ে যাতে কোনো টেনশন না থাকে। একটা শিশু যখন মায়ের কাছে থাকে তখন ওই শিশুকে নিয়ে কারো টেনশন থাকে না। টেনশন না থাকার আরেক নাম হচ্ছে সেফ থাকা, টেনশন না থাকার আরেক নাম হচ্ছে নিরাপত্তা। যেটা নিয়ে টেনশন নাই সেটা নিরাপদে আছে, যাকে নিয়ে টেনশন নাই সেটা নিরাপদে আছে, যেটা নিয়ে টেনশন নাই সেটা নিরাপদে আছে, সেফ আছে। আমরা বলি সেফ আছে, সেফ কখন? সেফ ওয়ার্ডটা আসবে কখন? যখন টেনশন থাকবে না, টেনশন জিরো হলে সেফ থাকবে, রাইট? মায়ের কোলে শিশু আছে, টেনশন নাই, তাহলে শিশু সেফ আছে। খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় খাদ্য নিয়ে কোনো টেনশন থাকবে না, দিস ইজ কল খাদ্য নিরাপত্তা। যেমন একজন রিক্সাওয়ালা, সে খাদ্য নিরাপত্তা পায়নি। একজন রিক্সাওয়ালা একজন রিক্সাওয়ালা সে খাদ্য নিরাপত্তা পায়নি, কারণ তার খাদ্য নিয়ে টেনশন আছে। টেনশন থাকলে খাদ্য নিরাপত্তা হবে না। মনে করো প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাষ্ট্রপতি, বড় লুকস যারা আছে, তাদের খাবার নিয়ে কোনো টেনশন নাই, টাকা আছে, খাইতে পারবে, খাবার নিয়ে তাদের কোনো টেনশন নাই, তাহলে খাদ্য নিরাপত্তা তারা পাচ্ছে, তাই না? ওকে, তাহলে খাদ্য নিরাপত্তা বলতে খাদ্য নিয়ে টেনশন থাকা বা না থাকা, এটা বোঝাচ্ছে। খাদ্য নিয়ে টেনশন থাকা, তাহলে নিরাপত্তা শব্দটা আসবে টেনশন আছে কি নাই এটার উপর ভিত্তি করে। তাহলে লিখো নিরাপত্তা বলতে সেফ থাকা, টেনশন না থাকা। এরপরের লাইনই হবে নিরাপত্তা বলতে টেনশন না থাকা। লিখো সবাই লিখো, টেনশন না থাকা। তাহলে খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় খাদ্য নিয়ে টেনশন না থাকা, দিস ইজ কল খাদ্য নিরাপত্তা। এবার খাদ্য নিয়ে কখন টেনশন থাকবে না? যদি আমরা তিনটা কাজ করি তাহলে খাদ্য নিয়ে টেনশন থাকবে না। খাদ্য নিয়ে কখন টেনশন থাকবে না? যদি আমরা তিনটা কাজ করে থাকি তাহলে খাদ্য নিয়ে কোনো টেনশন থাকবে না। কি কি সেই তিনটা কাজ? নাম্বার 1, খাদ্য, যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য যোগান থাকে তাহলে খাদ্য উৎপাদন হতে হবে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ থাকতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। তাহলে 1 নাম্বার পয়েন্ট লিখবে সবাই, 1 নাম্বার দিয়ে লিখবে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ থাকা। পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ থাকলে সেটাকে আমরা বলে থাকি খাদ্য নিরাপত্তার একটা অংশ, খাবার মজুদ আছে। নাম্বার 2, 2 নাম্বার, সবাই একটু দ্রুত লিখবে। 2 নাম্বার, শুধু খাদ্য মজুদ থাকলেই হবে না। 2 নাম্বার আমাকে কি করতে হবে? শুধু খাদ্য মজুদ আছে তাহলে হবে না। 2 নাম্বারে কি করতে হবে? সেই খাদ্যটা কিনে খাওয়ার সামর্থ্য থাকতে হবে। যেমন বাংলাদেশে প্রচুর খাদ্য মজুদ আছে কিন্তু রিক্সাওয়ালা ওই খাবারটা কেনার সামর্থ্য নাই। একজন রিক্সাওয়ালার খুব ইচ্ছে করছে পিৎজা খাবে, একেবারে বিগ বার্গার খাবে, জায়ান্ট বার্গার খাবে, সেই সামর্থ্য নাই, কিনে খাওয়ার সামর্থ্য নেই। ইচ্ছে করছে একেবারে কাচ্চি বিরিয়ানি খাবে, সেই সামর্থ্য নাই, তাই না? তাহলে কিনে খাওয়ার সামর্থ্য থাকতে হবে। তাহলে 2 নাম্বার লিখো। 2 নাম্বার হচ্ছে যে কিনে খাওয়ার সামর্থ্য থাকা, অর্থনৈতিক সামর্থ্য থাকা, অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে।
এটা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে। 3 নাম্বার আসো এবার। 3 নাম্বার হচ্ছে, তাহলে 1 নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ থাকা, 2 নাম্বার অর্থনৈতিক সামর্থ্য থাকা। আচ্ছা, আমার কাছে, আমার বাংলাদেশে, আমার দেশে, আমার এই সোনার বাংলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে, ঠিক আছে, তাহলে আমরা সেফ না? এখনও সেফ হই নাই। কেন? খাদ্য মজুদ আছে তো কি হয়েছে? খাদ্যটা কিনে খাওয়ার সামর্থ্য থাকতে হবে, কেনার সামর্থ্য থাকতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা নাগরিকের কেনার সামর্থ্য আছে, এরপরও কিন্তু সেফ হবে না। কেন সেফ হবে না দেখো, 3 নাম্বার লিখো, পুষ্টি জ্ঞান থাকতে হবে। পুষ্টি জ্ঞান থাকতে হবে, পুষ্টি জ্ঞান থাকতে হবে, পুষ্টি জ্ঞান থাকতে হবে। ওই খাদ্য ব্যবহার করতে জানতে হবে, খাদ্য ব্যবহার। তাহলে খাদ্য ব্যবহারে খাদ্য সঠিকভাবে ব্যবহার করতে হবে, খাদ্য সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ, আর একটা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য, আর একটা হচ্ছে পুষ্টি জ্ঞান। আন্ডারলাইন করব পর্যাপ্ত শব্দটাকে, আন্ডারলাইন করব সামর্থ্য শব্দটাকে, আন্ডারলাইন করব ব্যবহার শব্দটাকে। তাহলে এটাকে আমরা বলি পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ থাকা, এটাকে আমরা বলি অ্যাভেইলেবিলিটি। তাহলে এখানে লিখব অ্যাভেল। এরপর এখানে লিখব অর্থনৈতিক সামর্থ্য থাকা, তার মানে খাদ্যের প্রতি অ্যাক্সেস থাকা। এখানে লিখব ইউজ, তার মানে 3টা কথা, একটা অ্যাভেলেবল হতে হবে। আমরা বলি না ভাই তুমি খুব অ্যাভেলেবল হয়ে গেছো, তার মানে তোমাকে চাইলেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়। হাত বাড়ালে আকাশ পানে, চাইলেই পাওয়া যায়। তাহলে চাইলেই পাওয়া গেলে সেটা অ্যাভেলেবল। এরপরে কেনার সামর্থ্য থাকা, অ্যাক্সেস করতে পারা আর ইউজ করতে পারা। তাহলে পর্যাপ্ত সামর্থ্য ব্যবহার, পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে, কেনার সামর্থ্য আছে, পুষ্টি জ্ঞান আছে, তুমি ওই খাবারটাকে সঠিকভাবে খাইতে পারবা, ব্যবহার করতে পারবা। এই 3টা থাকাকে আমরা বলি সেফ থাকা। তোমার খাবার আছে, খাবার কেনার টাকা আছে, কিভাবে খাইতে হবে, কি কি খেতে হবে, কি কি খেতে হবে না, সেই নলেজ তোমার কাছে আছে। তাহলে তুমি কি বলতে পারো, খাদ্য নিয়ে সেফ আছে বলতে পারো। পর্যাপ্ত, পর্যাপ্ত পা দিয়ে পর্যাপ্ত, সা দিয়ে সামর্থ্য, ব্যবহার দিয়ে ভাই, তার মানে পাশা ভাই। তার মানে প দিয়ে পা, সা দিয়ে সা, ব্যবহার দিয়ে ভাই, পাশা ভাই। তাহলে পা দিয়ে পর্যাপ্ত, সা দিয়ে সামর্থ্য, ভাই দিয়ে ব্যবহার, পাশা ভাই। পর্যাপ্ত সামর্থ্য ভাই, পর্যাপ্ত সামর্থ্য ব্যবহার, 3টা। এই লাস্টের পয়েন্টটা নিয়ে একটু কথা বলবো, লাস্টের পয়েন্টটা একটু বুঝিয়ে দিব তোমাদেরকে। পুষ্টি জ্ঞান থাকতে হবে, খাদ্য সঠিকভাবে ব্যবহার করতে হবে, এটা একটু বুঝিয়ে দিব। 1 নাম্বারটা বুঝতে পেরেছো, খাদ্য মজুদ থাকতে হবে, তাহলে খাদ্য নিয়ে টেনশন থাকবে না। আর টেনশন না থাকাকে কি বলে? খাদ্য নিরাপত্তা বলে। খাদ্য নিয়ে টেনশন থাকবে না, এটাকে বলে খাদ্য নিরাপত্তা। তোমার যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ থাকে, খাদ্য নিরাপদ। অর্থনৈতিক সামর্থ্য থাকলে নিরাপদ। নাম্বার 3, পুষ্টি জ্ঞান থাকতে হবে, খাদ্য সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। পুষ্টি জ্ঞান থাকতে হবে, খাদ্য সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। এটা একটু বুঝিয়ে দিচ্ছি। বাংলাদেশে প্রচুর পরিমাণে বিড়ি সিগারেট মজুদ আছে, বিড়ি সিগারেট কেনার টাকাও তোমার কাছে আছে। তুমি কি করেছো? পুষ্টি জ্ঞান তোমার কাছে নাই, তোমার কাছে পুষ্টি জ্ঞান নাই, নিউট্রিশন যে নলেজটা সেটা তোমার কাছে নাই। বাংলাদেশে প্রচুর পরিমাণে বিড়ি সিগারেট মজুদ আছে, তোমার কেনার সামর্থ্য আছে, দোকানে গিয়া তুমি 1 বস্তা বিড়ি সিগারেট কিনে নে খাওয়া শুরু করেছো। কি হবে? পুষ্টি জ্ঞান হবে না, কোনো লাভ হবে না। 2 দিন পরে তোমার এখানে কি হবে? ফুসফুস ক্যান্সার হবে, এবং তুমি ও পারে ভালো থাকবেন। রেস্ট ইন পিস বাই, রেস্ট ইন পিস। হবে? বিড়ি সিগারেট খাইতে বলছো তোমাকে, পুষ্টি জ্ঞান বুঝো না। তারপরে আবার কি করছো তুমি? পুষ্টি জ্ঞানের ঠেলা দেখো না। তুমি করছো কি? পুষ্টি জ্ঞানের জন্য খাইতো খাবার তো আমরা কি করি? পুষ্টি একটু নিউট্রিশন দিয়ে খাইতে হবে না? তোমার সামর্থ্য আছে, কিন্তু তুমি ফল ফ্রুট না কিনে তুমি কিনেছো কী সব, যেখানে কোনো পুষ্টি নাই ওই ধরনের জিনিস। পাতলা ডাল, দোকানদারকে বলতেছে, এই মামা আমার তো টাকা আছে, তুমি জানো আমার টাকা আছে, দাও আমাকে, কী দেবা দাও, কী দেবো? পাতলা ডাল দাও। পাতলা ডাল খেতে আছো তুমি, পাতলা ডাল মানে হচ্ছে পানি ডাল খেচ্ছ, কোনো লাভ হবে না, তাই না? এই তো পুষ্টি জ্ঞান বুঝতে হবে তোমাকে, কোনটার সাথে কোনটা খেতে হবে, কতটুকু মাংস খাবো, কতটুকু মুরগি খাবো, কতটুকু ডিম খাবো, কতটুকু খেলে সায়েম ভাইয়ের মতো 0 ফিগার বানাতে পারবো, এটা তোমাকে বুঝতে হবে। এত সহজ না 0 ফিগার বানানো। সায়েম ভাইয়ের মতো ফিগার বানাতে চাও? চলে আসো আমার জিমে চলে আসো। হ্যাঁ, আমার জিমে শেখানো হয় কীভাবে 0 ফিগার বানাতে হয়, একেবারে ইন্ডিয়ান নায়িকাদের ফিগার, তাই না? এটার জন্য কত সংগ্রাম তুমি জানো,
কত সংগ্রাম এই ফিগার ধরে রাখার জন্য। তোমরা তো বুঝো না বোকা, বুঝাবো কেমনে? 2021 চলে যাবে, 2022 আসবে, এই যে এই ফিগারের জন্য যে কত সংগ্রাম করেছি সেটা তো তোমাকে আমি বুঝাতে পারবো না, তাই না? তো বুঝবা না তো, তোমরা শুধু বলো কি তোমাদেরটাই বলো। ঠিক আছে, তাহলে একটু করে সবাই করো, লিখে নাও, সবাই একটু লিখে নাও। ওকে, ফার্মের মুরগি না, এটাকে আবার ভাই ফার্মের মুরগি, এটাকে আজকে আমি রিয়েক্ট দিতে পারছি না কেন? গত দিনের মতো একটু রিয়েক্ট দিতে পারলে না ভালো লাগতো। আজকে কোনো রিয়েক্ট দিতে পারছি না আমি, আমার না ভাই রিয়েক্ট দিতে ইচ্ছে করে, প্রতিবন্ধীর মতো করে রিয়েক্ট দিতে ইচ্ছে করে। আমি আজকে রিয়েক্টই দিতে পারছি না, ভালো লাগে না। প্রতিবন্ধীর মতো করে যদি একটু রিয়েক্ট দিতে পারতাম না ভালো লাগতো। তোমরা দাও যে প্রতিবন্ধীর মতো করে, দেখি হয়তো দিচ্ছে, অনেকে দিচ্ছে প্রতিবন্ধীর মতো করে দিচ্ছে, ভালোই লাগে। ঠিক আছে, ওকে, দূর দেওয়াই যাচ্ছে না আজকে। তো যাই হোক, সবাই একটু ভালো করে নোট করে নাও খুব দ্রুত। ঠিক আছে, তাহলে পুষ্টি জ্ঞান থাকতে হবে। বিড়ি সিগারেট খেলে হবে না। আপনার শিশুকে বিড়ি সিগারেটের পরিবর্তে কি দুধ ডিম কলা খাওয়ান। দুধ খেতে হবে, ডিম খেতে হবে, কলা খেতে হবে। দুধ ডিম কলা খাওয়ান, ঠিক আছে? যদি আমি এই তিনটার একটাও খাই না, দুধ ডিম কলা খাওয়ান। আপনার শিশুকে দুধ ডিম কলা খাওয়াইতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমাদের খাদ্য নিরাপত্তাটা শেষ। পাশা ভাই, পর্যাপ্ত সামর্থ্য ব্যবহার। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। কনসেপ্ট 2 তে চলে আসে এবার। কনসেপ্ট 2, এবার আসো খাদ্য পর্যাপ্ত মজুত করা। তাহলে খাদ্য কিভাবে পর্যাপ্ত মজুত করব? যদি আমার খাদ্য উৎপাদন বাড়াতে পারি, তাহলে আমাদেরকে এখন দেখতে হবে কিভাবে খাদ্য উৎপাদন বাড়ানো যায়। সো এবার আসো কনসেপ্ট 2, কিভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পারি। যদি খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পারি তাহলে আমরা খাদ্য পর্যাপ্ত পরিমাণে মজুত করতে পারবো। তাহলে নাম্বার 2, কনসেপ্ট 2 লিখবে সবাই। কনসেপ্ট 2 হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। ওকে, খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য আমাদেরকে 1 নাম্বার যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সার ব্যবহার করতে হবে। আমরা নর্মালি 3 ধরনের সার ব্যবহার করে থাকি। একটা নাইট্রোজেন যুক্ত, আরেকটা হচ্ছে ফসফরাস যুক্ত, আরেকটা হচ্ছে কি নাইট্রোজেন যুক্ত, ফসফরাস যুক্ত, আর হচ্ছে পটাশিয়াম যুক্ত। ঠিক আছে, মনে রাখার জন্য আমরা নাফা দিয়ে মনে রাখতে পারি। ঠিক আছে, নাপা খাবেন। তাহলে যখনই খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য সার দিতে হবে, সারের ক্ষেত্রে কি? সারের ক্ষেত্রে হচ্ছে না পা খাবেন। দেখো, আমাদের যদি ব্যথা হয়, কষ্ট হয়, দুঃখ হয়, মাথা ব্যথা হয়, জ্বর ভাব লাগে, সর্দি ভাব লাগে, প্রেমিকের ছ্যাঁকা খায়, অমুক চলে যায়, কষ্ট দিয়ে চলে যায়, ব্যথা হয়, আমরা একটাই ওষুধ খাই, সেটা হচ্ছে প্যারাসিটামল। বর্তমানে প্যারাসিটামল খুব কম, আমরা নাফাটাই খাই, তাই না? নাফা হচ্ছে সকল রোগের ওষুধ, মহা ওষুধ। নাফা হচ্ছে সকল রোগের ওষুধ। তাহলে শুধু ওষুধ কি মানুষকে খাওয়াইলে হবে? খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হচ্ছে, তাহলে গাছকেও নাফা খাওয়াই দাও। নাফা সকল রোগের ওষুধ, নাফা হচ্ছে সকল রোগের ওষুধ, নাফা। তাহলে এই যে দেখো, না দিয়ে এই যে দেখো নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে খাবেন দিয়ে পটাশিয়াম। তাহলে 3টা সার আছে, যে 3টা সার উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। 3টা সার আছে যে 3টা সার উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। কি কি বলো তো? একটা হচ্ছে নাইট্রোজেন, একটা ফসফরাস, আরেকটা কি? আরেকটা হচ্ছে পটাশিয়াম। তাহলে নাফা খাবেন। তাহলে কি বলবো আমরা? সবাই একটু বলো, নাফা খাবেন। এবার আসো, নাইট্রোজেন দিয়ে 3টা সারের কথা বলবো, পটাশিয়াম দিয়ে 2টার কথা বলবো, আর এই ফসফরাস দিয়ে 2টা সারের কথা বলবো। ঠিক আছে, ওকে। তাহলে নাইট্রোজেন দিয়ে 3টা সারের কথা বলবো, এটা দিয়ে 2টা বলবো, এটা দিয়ে 2টা বলবো। ঠিক আছে, তাহলে আমার ফোন নাম্বারে কল দিতে পারো, 018322। ঠিক আছে, ওকে। তাহলে 3টা সারের কথার মধ্যে একটা সারের নাম হচ্ছে ইউরিয়া। তাহলে 1 নাম্বার হচ্ছে ইউরিয়া। পাশে সংকেতটা লিখে দিব। ইউরিয়া সংকেত হচ্ছে অ্যামোনিয়া, এরপরে CO, এরপর আবার অ্যামোনিয়া। এটা হচ্ছে ইউরিয়া সংকেত। ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ, প্রথম উৎপন্ন জৈব যৌগের নাম ইউরিয়া। তোমরা জৈব যৌগ যারা পড়তে চাও, এখানে যারা লাইভ ক্লাসে আছো, তোমরা নিশ্চয়ই 22 ব্যাচের অথবা 23 ব্যাচের, 21 ব্যাচেরও আছো। 21 ব্যাচের জৈব যৌগ পড়িয়েছি, 21 ব্যাচের চেয়েও দারুণভাবে খুবই আস্তে আস্তে জৈব যৌগ পড়াচ্ছি 22 ব্যাচকে। তোমরা যদি জৈব যৌগ পড়তে চাও,
আমার দরবারে আসো। আর 23 ব্যাচের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার শুরু করেছি। ফার্স্ট পেপার তো আমাদের ফ্রি কোর্স আছেই, এর পাশাপাশি 23 ব্যাচের যারা আছো আমি চাই শুধু ফ্রি কোর্সই যদি তোমাদের জন্য এনাফ না হয় আরও ডিটেলসে পড়াতে। এটা আবার 22 ব্যাচের জন্য না, শুধু 23 ব্যাচের জন্য, যারা এখন কেবল এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য কেমিস্ট্রি আছে। সো 22 ব্যাচে যারা জৈব যৌগ পড়তে চাও অবশ্যই যোগাযোগ করবে মেন্টরসদের সাথে। তাহলে ইউরিয়ার কথা আসলো, তাই বললাম ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ। তো ইউরিয়া একটা সার, কি সার? নাইট্রোজেন যুক্ত সার। দেখো নাইট্রোজেন আছে, তাহলে একটা সার হচ্ছে ইউরিয়া, পাশে সংকেত লিখে দিলাম। আরেকটা সারের নাম কি? আরেকটা সারের নাম হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। তাহলে আরেকটা সারের নাম কি? অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট লিখে রাখো। তিনটা সারের কথা লিখবো, তিনটাই লিখবে। অ্যামোনিয়াম নাইট্রেট, পাশে সংকেতটা লিখে রাখো অ্যামোনিয়াম। ওকে, অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে অ্যামোনিয়াম নাইট্রেট। তারপরে আরেকটা সারের কথা বলবো, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ডাইঅ্যামোনিয়াম। এটা হচ্ছে দুইটা অ্যামোনিয়াম থাকবে, তাহলে ডাইঅ্যামোনিয়াম ফসফেট। ডাইঅ্যামোনিয়াম ফসফেট থাকবে। এটা সংকেত কি হবে? দুইটা অ্যামোনিয়াম দিয়ে দাও। দুইটা অ্যামোনিয়াম দিয়ে দেওয়ার পরে NH4, দুইটা অ্যামোনিয়াম দেওয়ার পরে এখানে ফসফেট মূলক দিবে, সেটা হচ্ছে ডাইঅ্যামোনিয়াম ফসফেটের সংকেত। ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এটা আমার কি ভুল হয়েছে? ডাইঅ্যামোনিয়াম ফসফেট। একটু করে দেখে নিবে সংকেতটা ঠিক আছে কিনা। তাহলে আমি একটু বক্স করে দিচ্ছি। ইউরিয়া পরীক্ষায় আসে নাইট্রোজেনযুক্ত সার নয় কোনটি, মানে নাইট্রোজেনযুক্ত সার কোনটি বা নাইট্রোজেনযুক্ত সারগুলোর নাম লিখো। বুয়েটে এখান থেকে প্রশ্ন আসে, ডাইরেক্ট বুয়েটে তোমাকে বলবে, বুয়েট বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা তোমাকে বলবে নাইট্রোজেনযুক্ত সারের নাম লিখো, তিনটা নাইট্রোজেনযুক্ত সারের নাম লিখো। আমাদের বইয়ে তিনটা আছে তাই তিনটাই দিলাম, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। একটু করে নামটা দেখে নিও ঠিক আছে কিনা। ডাইঅ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, আর হচ্ছে ইউরিয়া। ওকে, ফসফরাস যুক্ত সার হচ্ছে দুইটা। ফসফরাস যুক্ত সার আমি এটা একটু মুছে নিচে লিখছি, তোমাদের যদি জায়গা না থাকে তোমরাও কাহিনী করে নিচে লিখতে পারো। ফসফরাস যুক্ত সার হচ্ছে দুইটা। ফসফরাস যুক্ত সারের মধ্যে একটা সারের নাম হচ্ছে টিএসপি। টিএসপি, টি দিয়ে ট্রিপল, এস দিয়ে সুপার, পি দিয়ে ফসফেট। তোমরা ছোটোবেলা থেকে কৃষি শিক্ষা যারা পড়েছো, গার্হস্থ্য অর্থনীতি যারা পড়েছো, ছোটোবেলা থেকে তোমরা ট্রিপল সুপার ফসফেটের নাম শুনেছো। বায়োলজি বইয়ে, কৃষি শিক্ষা বইয়ে ট্রিপল সুপার ফসফেটের নাম আমরা সবাই শুনে এসেছি। ট্রিপল সুপার ফসফেট এটা খুবই বিখ্যাত একটা সার, সবচেয়ে ব্যবহৃত একটা সার, ট্রিপল সুপার ফসফেট। ফার্স্ট অফ অল ফসফেট থাকবে, বুঝতে পারছো, H2PO4 থাকবে, এটা বুঝতে পারছি। আর ক্যালসিয়াম থাকবে এবং এটা থাকবে 2 অণু। তাহলে এই যে দেখো একটা ক্যালসিয়াম আর হচ্ছে দুইটা ফসফেট, তাহলে মোট কয়জন? 3 জন, তাই ট্রিপল সুপার ফসফেট। তাহলে দেখো ফার্স্ট অফ অল ফসফেটের সাথে যখন ক্যালসিয়াম যুক্ত হবে তখন সে সুপার পাওয়ার লাভ করবে। ফসফেট যখন ক্যালসিয়ামকে বুকে নিবে তখন সে সুপার পাওয়ার লাভ করবে, সুপারম্যান হয়ে যাবে। আর এরা কয়জন? 3 জন। কিভাবে? ক্যালসিয়াম 1 জন, ফসফেট 2 জন, যোগ করলে 3 হয়, জানো তো? 1 আর 2 যোগ করলে যে 3 হয়, জানো তো? তাহলে ট্রিপল সুপার ফসফেট কেন বলা হচ্ছে? ফসফেট উইথ ক্যালসিয়াম, এটার পাওয়ারটা অনেক গুণ বেড়ে যায়, আর এরা 3 জন ট্রিপল সুপার ফসফেট, রাইট? ওকে, ট্রিপল সুপার ফসফেট, তাহলে ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে? এটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। ভুলবে মেডিকেল, এটা আস্তে আস্তে জালি হয়ে গেছে। টিএসপি এর সংকেত লিখো, টিএসপি এর সংকেত লিখো, টিএসপি এর সংকেত লিখো, টিএসপি এর সংকেত লিখো, অনেকবার আসছে। টিএসপি বললেই বুঝতে হবে ট্রিপল সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট। এবং এটা সংকেত কি? একটা ক্যালসিয়াম আর দুইটা ফসফেট। ফসফেট আবার অনেক ধরনের আছে, যেমন H3PO4 এটাও ফসফেট, H2PO4 এটাও কিন্তু ফসফাইড। এটাকে, এই দুটার মধ্যে পার্থক্যটা দেখে নাও সবাই। এটাকে বলা হবে ফসফেট আর এটাকে বলা হবে ফসফাইট। আবার PHPO4 একটা আছে, এটাকে বলা হবে ফসফাইড ডি। তো এই যে কোনটার নাম কি হবে এটা নিয়ে একটা ক্লাস নিয়েছি, ওপেন কোর্স কেমিস্ট্রি চ্যাপ্টার 3, যদিও এখন সেটা অফ আছে। কেন অফ করেছেন? একটাই উত্তর, তোমরা ক্লাস করো না। কেন অফ করব না? আমি এত কষ্ট করে ক্লাস কেন নিব? হুদাই কি দরকার? যারা ক্লাস করেছে তারা পেয়েছে, যারা করো নাই সময় হলে ওপেন করব। তোমার কথাই ওপেন করব না, তোমার কথাই আমি চলি না, আমার কথাই আমি চলবো আমার মতো। তোমার কথাই ওপেন করবো না, আমার সময় হলে আমি ওপেন করবো, আমার সময় হলে আমি অফ করবো। তুমি বলতে পারো ভাই তাহলে ওপেন নাম দিয়েছেন কেন? তো ক্লাস কি নিচ্ছি না? আজকে আমি আমার পেড ব্যাচের 2টা ক্লাস ছিল, একটাও নিই নাই। আমার কালকে পরীক্ষা আছে, কালকে কঠিন পরীক্ষা আছে, সহজ পরীক্ষা না, কঠিন পরীক্ষা, এখানে ক্লাস নিই নাই।
তোমাদের ক্লাসটা মিস দিই নাই, তোমাদের ক্লাস ঠিকই নিয়েছি। আমার পেট বেচে যারা আছে তাদেরকে বললে তারা বুঝবে, তাদের সাথে একটা আন্তরিকতা সম্পর্ক আছে, তাদেরকে বললে তারা বুঝে, তাই তাদেরকে নিয়ে নেয় আজকে ক্লাস, কালকে পরীক্ষা আছে তাই তোমাদের ক্লাসটা নিয়েছি। কারণ তোমরা এতটা বেইমান, এতটা অকৃতজ্ঞ, তোমরা ফ্রি কোর্স যারা করো, ফ্রি কোর্স বলে কথা না, মানে এতটা অকৃতজ্ঞ, যখনই ক্লাস অফ করে দিই কমেন্টের মধ্যে এতগুলা গালাগালি দাও। এগুলাকে আমরা চোখে দেখি না? তুমি কাকে কথাগুলো বলছো একটু খেয়াল রাখতে হবে তো। তুমি যাকে বলছো তিনি তোমাকে পড়ায়, তুমি যাকে বলছো তিনি তোমাকে পড়াচ্ছে, তোমার স্যার, তিনি স্যার, তাই না? তাকে এই কথাগুলো বলছো, তিনি তো পড়ছে, কথাগুলো পড়ছে না তিনি? তুমি তোমার মাকে তোমার বাবাকে কথাগুলো বলছো, মনে করে নাও। তোমার মাকে তোমার বাবাকে কথাগুলো বলছো, মনে করে নাও। তোমার স্যার তোমার মা বাবার সমান না? শিক্ষক মা বাবার সমান তো? মা বাবা তোমাকে স্নেহ দিয়ে আদর দিয়ে বড় করে, শিক্ষকও মায়া মহাব্বত দিয়ে তোমাকে টিচিং করে, টিচার পড়ায়। তো কথাগুলো বলার আগে তো সাবধান থাকতে হবে। তুমি যদি কথাগুলো একজন স্যার সম্পর্কে বন্ধু বান্ধবকে বলে একটা কথা ছিল, স্যারকে তো সরাসরি বলছো। এটা অনলাইন, মাথায় রাখতে হবে। তোমার 24 ঘন্টার কর্মকাণ্ড কিন্তু রেকর্ড করা হচ্ছে, তুমি জানো? সব কিছু দেখা হচ্ছে, এটা অফলাইন না। আমরা যখন অফলাইনে মানে আমরা যখন অনলাইনে থাকি না, আমি একজনকে একটা কথা বললাম, যে আমি বললাম এ কুদ্দুস ওইতে তো ভালো না, এ কুদ্দুস ওই স্যার তো ভালো না, জানিস ওই স্যার আজকে এরকম প্যারা দিছে, এটা করছে ওটা করছে। এ কথার কোনো প্রমাণ নাই, এ কথার কোনো রেকর্ড নাই, এ কথার রেকর্ড আছে খোদার কাছে। কিন্তু তুমি অনলাইনে যে কথাগুলো বলছো, আমি যে কথাগুলো বলছি সবগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে আমি যেখানে একটা কথা বলবো এই কথাটাও রেকর্ড হয়ে যাচ্ছে। তুমি একটা কমেন্ট করছো, তোমার কমেন্টটা রেকর্ড হয়ে যাচ্ছে। তুমি কমেন্ট ডিলিট করলো, সার্ভার থেকে ডিলিট হচ্ছে না, সবগুলো রয়ে যাচ্ছে। তোমার কমেন্ট স্ক্রিনশট নিতে 1 সেকেন্ড লাগছে না। তোমাদের ব্যাড কমেন্টগুলো আমার স্ক্রিনশট নিতে 1 সেকেন্ড লাগে না। আমার গ্যালারি খুলতে পারলে তুমি বুঝতে পারবে এখানে 10,000-এর উপর কি আছে, স্ক্রিনশট আছে। 10,000-এর উপর স্ক্রিনশট আছে, 10,000-এর উপর স্ক্রিনশট আছে, 10,000-এর উপর স্ক্রিনশট আছে। কথাটা এতবার বলার কারণ হচ্ছে আসলেই আছে। গ্রুপের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করি। শুধু আমার কাছে স্ক্রিনশট, এতগুলো স্ক্রিনশট আপনি নেন কখন? আমি না, আমার পেছনে অনেক টিম কাজ করে। ফিল্ড সায়েন্স একজনের মাধ্যমে এত দূর আসে নাই, একটা বিশাল টিমের মধ্য দিয়ে এই ফিল্ড সায়েন্স এতটুকু এসেছে। তোমরা কি ভেবেছো এখানে শুধু আমি? এখানে অনেকগুলো টিমস স্তরে স্তরে কাজ করে। আমাদের এডমিন প্যানেল, মডারেটর প্যানেল, এরপরও আরও অনেকগুলো প্যানেল আছে আমাদের বিভিন্ন এন্ডে বিভিন্ন কাজ করে। একটা লাইভের পেছনে অনেকগুলো মনিটর থাকে, লাইভে কে কী কমেন্ট করছে না করছে এগুলো দেখার জন্য, ঠিক আছে? একটা বিশাল টিম কাজ করে, এগুলো আমরা সিন করাই না। তো এই যে প্রতি মুহূর্তে আমাদের যে কোনো ধরনের যে কোনো কিছু আমাদের কাছে চলে আসে, 1 সেকেন্ড লাগে না আমাদের স্ক্রিনশট নিতে, সবগুলো রেকর্ড থেকে যাচ্ছে। তোমাকে মার্ক করে ফেলছি, তোমাকে আমরা চিনে নিচ্ছি। আমরা কথা বলছি না, হয়তো আমরা হয়তো সবাইকে জবাব দিই না, এই কথার অর্থ এই না যে আমরা দেখছি না। তাহলে অনলাইনে একটু সাবধান থাকতে হবে তোমাদেরকে, এটা তোমাদের শিক্ষা দিচ্ছি। জীবন তো এখনও কম, কয়টা বছর ভাই তুমি এখনও? 15-16 বছরের একটা বাচ্চা, 18 বছরের একটা বাচ্চা, পুরো জীবন পড়ে আছে। তাহলে এই কথাগুলো একটু তোমার জন্য শিক্ষা, যে আমরা যখন অনলাইনে থাকবো এটা মাথায় রাখবে, তোমার প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যাচ্ছে, এর মাথায় রাখতে হবে, তাই না? তুমি দেখো না, স্ক্রিনশট নিতে 1 সেকেন্ড লাগছে না। তুমি কোনো একটা মেয়েকে নক দিয়েছো, মেয়ের সাথে কিছু কথা বলেছো, স্ক্রিনশট নিয়ে মেয়েটা ভাইরাল করে দিল, কোথায় যাবে তুমি? সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে ভাই। সব কিছু বুঝে শুনে কথা বলতে হবে, তাই না? আমি যে আজকে একটা কথা বলবো বুঝে শুনে বলতে হবে, কিন্তু তুমি একটা কমেন্ট করবে বুঝে শুনে বলতে হবে, বুঝে শুনে করতে হবে। এটা অনলাইন, এটা মাথায় রাখবে। বারবার বলছি একটু মাথায় রাখবে। তুমি যে ফোনে কথা বলছো, এই ফোন আলাপ ফাঁস করতে কতক্ষণ লাগে না? তুমি যে একটা কমেন্ট করছো এটা ফাঁস করতে কতক্ষণ লাগবে না? তুমি বলবে আমি তো সেলিব্রিটি না, 2 দিন পর সেলিব্রিটি হবে না, এটার কোনো ইয়ে নাই। আগেরগুলা সহ টান দিবে। যখন তোমার একটা দুষ পাবে সবাই আগেরগুলা সহ নিয়ে টান দে, এটা মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা। যখন কেউ ভালো করে আগের সব ভালো কাজ নিয়ে টান দে, যখন কেউ খারাপ কিছু করে আগের সব খারাপ নিয়ে টান দে। দেখবা অনেক সময় অনেকের বিভিন্ন ভিডিও ভাইরাল হয় না, স্ক্যান্ডাল বের হয় না, দেখবা বিভিন্ন জনের স্ক্যান্ডাল বের হয়, ভিডিও ভাইরাল হয়। এর আগে সবাই তাকে ভালো মনে করে, কিন্তু যখন বের হয় তার আগের সবগুলো নিয়ে এবার টান দে, সবাই ঘাটাঘাটি করে। সো তোমরা যারা এই যে ওপেন কোর্স নিয়ে বলো, আমাদের কোর্স নিয়ে বলো, বিভিন্ন আমাদের গ্রুপটা আলহামদুলিল্লাহ ফিল্ড সায়েন্সে তোমাদের আন্তরিকতা অনেক বেশি, আমাদের গ্রুপে খুব কম। এটা আমি দেখি অনেকগুলো গ্রুপে তোমরা অনেক বাজে বাজে কমেন্ট করো স্যারদেরকে নিয়ে বা ওইসব গ্রুপে, ওগুলো স্যাররা কিন্তু দেখছেন, রেকর্ড করছেন, এটা অনলাইন, সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখছেন। এটা নিয়ে তোমাকে বিপদে পড়তে হবে, মনে রেখো, এটা নিয়ে তোমাকে বিপদে পড়তে হবে। এই সিম্পল একটা জিনিস তোমাকে বিপদে ফেলতে পারে। তা আজকে থেকে আমরা আমাদের বাকি জীবন অনলাইনে আমরা একটু সাবধান থাকবো। সব কিছু রেকর্ড হচ্ছে, একটু সাবধান থাকবো। যে কোনো মেয়ের সাথে ছেলের সাথে কথা বলার ক্ষেত্রে, কমেন্ট করার ক্ষেত্রে, স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে, ডে দেওয়ার ক্ষেত্রে, স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে, লাইক দেওয়ার ক্ষেত্রে,
কোথায় লাইক দিচ্ছ তুমি দেখে লাইক দিও। যেখানে লাইক দিচ্ছ এটা কি তোমাকে বিপদে ফেলবে? হতেই পারে আজকে তুমি এমন একটা জায়গায় লাইক দিয়ে দিয়েছো, এমন একটা পেজে তুমি লাইক দিয়েছো, এটা তোমাকে বিপদে ফেলতে কতক্ষণ লাগে না। সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা অশ্লীল হতে পারে, সেটা ইসলামিক কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, কোনো একটা গোষ্ঠীর কারণে হতে পারে। সো একটু সাবধান থাকতে হবে। ফেসবুক খুব ইউজ করার ক্ষেত্রে, ইউটিউব ইউজ করার ক্ষেত্রে দেখতে হবে তুমি কোথায় লাইক দিচ্ছ, কোথায় কমেন্ট করছো, কোথায় স্ট্যাটাস দিচ্ছ, কোথায় স্টোরি দিচ্ছ, কী কমেন্ট করছো, কাকে করছো, কে দেখছে, কারা অডিয়েন্স, কাকে চ্যাট করছো, কাকে মেসেঞ্জারে নক দিচ্ছ, সে কে, সে তোমার বিশ্বাসভাজন কিনা, 2 দিন পর ভাইরাল করে দিবে কিনা, স্ক্রিনশট কেউ নিচ্ছে কিনা, কার সম্পর্কে বলে দিচ্ছ, সব কিছু মাথায় রাখতে হবে। আমরা আজকে মেসেঞ্জারে কারণ আমি গিবত করে বেড়াচ্ছি, বলে বেড়াচ্ছি ও খারাপ ওইটা খারাপ, আরে ভাই কেউ স্ক্রিনশট নিয়ে ওর কাছে দিতে কতক্ষণ, তখন তুমি তো ওদের কাছে খারাপ, তাই না? তো এগুলো দে তো। তোমরা তোমাদের গ্রুপের মধ্যে, এই যে নিজেদের গ্রুপের মধ্যে কথা বলে এগুলো আমাদের কাছে চলে আসে, সব জায়গায় আছে এটা। আমাদের ওইভাবে করে আমরা রেখেছি জিনিসগুলো। সে একটু সাবধান থাকতে হবে প্লিজ, ওকে? একটু সাবধান থাকবো, আমরা। এটা শিক্ষা, আমার জন্য না, এটা তোমাদের জীবনের জন্য একটা শিক্ষা, ঠিক আছে? ওকে, মাঝে মধ্যে একটু এগুলা বলে দিতে হয় আসলে, কারণ এগুলো বলার মতো মানুষ নাই। শুধু পড়ালেই তো হয় না, এগুলো বলার মতো মানুষ আসলে নেই, শুধু পড়ালেই হয় না। পড়িয়ে কি করব? যদি তুমি মানুষই হতে না পারো তো আমি পড়িয়ে কি করব? যদি তুমি এই পড়া দিয়ে যদি মানুষই হতে না পারো, তোমাকে কে গণবে? কেউ গণে নাই। ওই যে ডাক্তার ছিলেন, কেউ গণে নাই। ওই যে বুয়েটের ওই ছেলেটা ছিলেন, কেউ গণে নাই। ওই যে 20 জনের ফাঁসি হলো, কি হয়েছে? তার এই বিদ্যা কই? তার এই বিদ্যাটা, তার এই মেধার পরিচয়টা কই? বুয়েটে চান্স পাওয়ার পরে এই যে এখন তার কি হইল? দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য। সে অনেক জ্ঞান হতে পারে, কিন্তু সে যদি দুর্জন হয়, সে পরিত্যাজ্য। তাহলে পড়া তো আগে না, আগে তো মানুষ হওয়া। তো এটা একটু দেখতে হবে সবাইকে, ঠিক আছে? আমরা সবাই আজকে থেকে সাবধান হয়ে যাব। আমি অনেক জায়গায় আছে, আমার ইচ্ছে করে লাইক দেওয়ার জন্য দিই না, আমার ইচ্ছে করে ওই পেজগুলোতে লাইক দেওয়ার জন্য আমি দিই না, বা কমেন্ট করতে ইচ্ছে করে এখানে আমি করি না। বুঝে শুনে করতে হবে, কারণ আমি যেখানে কমেন্ট করছি কালকে এটা আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে না তো? সবাই কিন্তু দেখছে, এটা অনলাইন, এখানে সবাই দেখছে। অনেকে আছে তার ছদ্মনাম দিয়ে দেখছে, ফেক আইডি দিয়ে দেখছে, আছে না? তোমাকে বিপদে ফেলতে 1 মিনিট লাগবে না, হয়ে যাচ্ছে, এরকম লিক হয়ে যাচ্ছে। আজকে অনেক কিছু লিক হয়ে যাচ্ছে, একটু সাবধান থাকি, ওকে বাবা? তাহলে যেটা বললাম যে আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য সার ব্যবহার করব। সেই সারের মধ্যে 3 ধরনের সার আছে। আমরা বিশেষ করে 3 ধরনের সার ব্যবহার করি, নাইট্রোজেন যুক্ত, ফসফরাস যুক্ত, আর একটা পটাশিয়াম যুক্ত। প্রশ্ন করতে পারো এই 3 ধরনের সারই কেন আমরা ব্যবহার করি? উত্তর হচ্ছে এই 3 ধরনের উপাদানগুলো খাদ্য উৎপাদনের জন্য খুবই সহায়ক। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম মাটির গুণাগুণ বৃদ্ধি করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে, ফুল ফল উৎপাদনে সাহায্য করে। বিশেষ করে লিখে রাখো, পটাশিয়ামের নিচে লিখে রাখো, ফুল ফল বৃদ্ধিতে পটাশিয়াম খুবই সাহায্য করে। ফুল ফল বৃদ্ধিতে পটাশিয়াম সাহায্য করে। ফুল গাছে আমরা পটাশিয়াম বেশি দিই, ঠিক আছে? এরপরে ফসফরাস এবং নাইট্রোজেন দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। উদ্ভিদের যে দৈহিক বৃদ্ধি আছে সেই দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। আচ্ছা, তাহলে আমরা নাইট্রোজেন দিয়ে সারগুলো দেখলাম, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, ডায়ামোনিয়াম ফসফেট। আচ্ছা, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, ডায়ামোনিয়াম ফসফেট, এই 3টা আমরা দেখেছি। এর পরবর্তীতে দেখলাম ফসফরাস দিয়ে ট্রিপল সুপার ফসফেট। ট্রিপল মানে 3 জন, ক্যালসিয়াম 1 জন, ফসফেট 2 জন। এই যে দেখো 2টা ফসফেট আছে, ডাইফসফেট। ক্যালসিয়াম 1 জন, 2টা ফসফেট, ডাইফসফেট, ফসফাইট বলবো, এটাকে ফসফেট না ফসফাইট বলবো। তাহলে ক্যালসিয়াম, আর এখানে হচ্ছে ডাইফসফাইট, ট্রিপল সুপার ফসফেট বলি এটাকে। কেন সুপার বলি? ক্যালসিয়াম তাকে সুপার বলি, ট্রিপল কেন বলি? 3 জন তাই। তাহলে ভুলবো কি আজকে থেকে? ও লাইভ কি চলছে না? সব কিছু ঠিক আছে? দেখো তো। আচ্ছা, আমাকে একটু জানো তো সব কিছু ঠিক আছে কিনা। তাহলে ট্রিপল সুপার ফসফেট, ওকে? আচ্ছা, আমার এখানে লাইভটা অফ হয়ে গেছে তো কোনো কারণে, সব কিছু ঠিক আছে তো? দেখো তো ঠিক আছে কিনা। ইয়েস, সব কিছু ঠিক আছে? আমি একটু জানা বাবা, আমি তো দেখতে পাচ্ছি না।
ওকে, আশা করি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। হঠাৎ করে আমার ল্যাপটপের লাইটটা অফ হয়ে গেছে, তো সেজন্য ভাবলাম অফ হয়ে গেল। তারপর আসো ফসফেট দিয়ে একটা দেখলাম, একটা হচ্ছে আমার ট্রিপল সুপার ফসফেট, আরেকটা হচ্ছে ডিএপি। ফসফেট দিয়ে আরেকটা আছে, আরেকটা সারের নাম হচ্ছে ডিএপি, এটাও ফসফেট দিয়ে। আমি কোথায় লিখবো? আমি এখানেই লিখছি, কেমন? তোমরা একটু করে এটা পাশে লিখে নাও, আমি এখানেই লিখছি, তোমরা তো লিখেছো, সমস্যা নাই। তাহলে ক্যালসিয়াম ফসফেট, এই। এবার আসো বাবা ডিএপি। আরেকটা হচ্ছে ফসফেট দিয়ে আরেকটা সারের নাম হচ্ছে ডিএপি। হ্যাঁ, একটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, একটা ডিএপি। ডিএপি মানে কি? ডাই অ্যামোনিয়াম ফসফেট। তাহলে ডাই অ্যামোনিয়াম ফসফেটে কি থাকবে? দুটো অ্যামোনিয়াম থাকবে, তারপর কি থাকবে? তারপরে ফসফেট থাকবে। এই যে এইখানেও যেমন ডাই অ্যামোনিয়াম ফসফেট আছে, ও এখানেও সেটা আছে। আমরা কেন দুই জায়গায় লিখেছি কে বলতে পারবে? এখানেও ডাইঅ্যামোনিয়াম ফসফেট লিখেছি, এখানেও ডাইঅ্যামোনিয়াম ফসফেট লিখেছি, কারণ এখানে নাইট্রোজেন আছে তাই নাইট্রোজেনযুক্ত সারের ক্ষেত্রে লিখেছি, এখানে ফসফেট আছে তাই ফসফরাসের ক্ষেত্রে সেম জিনিসটা লিখেছি। তাহলে এটা ফসফরাসযুক্ত সার, এটা নাইট্রোজেনযুক্ত সার, তাই দুইবার লেখা হয়েছে। তোমাদের বইও দুইবার লেখা হয়েছে, তুমি বইটা চেক করো, তোমার বইও দেখবা দুইবার লেখা আছে। কেন দুইবার লেখা আছে সেটার ব্যাখ্যা হচ্ছে এটা নাইট্রোজেনযুক্ত সার, আবার এটা ফসফরাসযুক্ত সার। তাহলে আমাকে যখন বলবে ফসফরাসযুক্ত দুইটা সারের নাম লিখো, ফসফরাসযুক্ত দুইটা সারের নাম লিখলে আমরা লিখবো ট্রিপল সুপার ফসফেট এবং সংকেত লিখব ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, সংকেত লিখব। ওকে, এবার আসো পটাশিয়াম দিয়ে, একদম সহজ। পটাশিয়াম দিয়ে দুইটা সার আছে, একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ, পটাশিয়াম ক্লোরাইড। পটাশ মানে পটাশিয়াম, ক্লোরাইড মানে মিউরেট। তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে আমরা কি বলবো? মিউরেট অফ পটাশ। পরীক্ষায় কিন্তু তোমাকে প্রশ্ন করবে, এটাকে এমপিও বলা হয়, এটাকে অনেক সময় এমপিও বলা হয়, এমপি, মেম্বার অফ পার্লিয়ামেন্ট। এটা মেম্বার অফ পার্লিয়ামেন্ট না, এটা হচ্ছে কি মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ। আচ্ছা, আর দুই নাম্বার টু হচ্ছে এই পটাশিয়াম নাইট্রেট। আরেকটা সার আছে পটাশিয়াম নাইট্রেট, আমি এখানে দিচ্ছি পটাশিয়াম নাইট্রেট। তোমরা একটু নিচে লিখো, আমার এখানে জায়গা নেই তাই উপরে দিচ্ছি, তোমরা একটু নিচে লিখো পটাশিয়াম নাইট্রেট। ওকে, ঠিক আছে, আমাদের অলরেডি 10টা ক্রস করেছে, আমরা আর কন্টিনিউ করব না। তাহলে আমরা আজকে, আমার অনেক পড়ানোর ইচ্ছে ছিল কিন্তু কিছু কথাবার্তা বলতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে, আগামী ক্লাসে সেটা টেনে দিব। আর যতদিন প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ানো হয়নি ততদিন চ্যাপ্টার শেষ হবে না, পড়াবো। আজকে তুমি তোমার বইটা খুলে দেখো, খাদ্য নিরাপত্তায় গিয়ে দেখো, ভাইয়া যা যা পড়িয়েছি সব কিছু আছে। আমি যা পড়াবো এর বাইরে কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ, বইও লাগবে না, বই দেখতে পারো জাস্ট সব হয়েছে কিনা, বইও লাগবে না। সো আজকে কি দেখলাম? খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তায় কে ছিল? পাসাবাই ছিল। পাসাবাই মানে পর্যাপ্ত সামর্থ্য ব্যবহার। খাদ্য পর্যাপ্ত থাকতে হবে কিনা, সামর্থ্য থাকতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে, পুষ্টি জ্ঞান থাকতে হবে। তারপর আমরা কি দেখেছি? তারপরে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সার, নাইট্রোজেনযুক্ত সার ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। তারপরে ফসফরাসযুক্ত সার ট্রিপল সুপার ফসফেট। তারপর হচ্ছে পটাশিয়ামযুক্ত সার, পটাশিয়ামযুক্ত সারের মধ্যে আমরা দেখেছি মিউরেট অফ পটাশ এবং পটাশিয়াম নাইট্রেট। তাহলে মিউরেট অফ পটাশ, পটাশিয়াম নাইট্রেট এগুলো আমার পটাশিয়ামযুক্ত সার। ফুল ফল বৃদ্ধিতে পটাশিয়ামযুক্ত সার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ফসফরাসযুক্ত সার, নাইট্রোজেনযুক্ত সার। ওকে, বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট একটু বেশি করে দেখবে, এটা পরীক্ষায় বেশি আসে। ট্রিপল সুপার ফসফেট বলা হয় পটাশিয়াম ক্যালসিয়াম ফসফেটকে। ওকে, তো আজকে এইটুকুই থাকবে। আজকে খুব বেশি পড়াতে পারিনি, প্রিজারভেটিভস পড়ানোর ইচ্ছে ছিল কিন্তু সেটা হয়নি। তো তোমরা নিয়মিত ক্লাস করবে সবাই। আর আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার ব্যাচে ভর্তি চলছে, ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচে ভর্তি চলছে। তোমরা যদি ভাই আর ক্লাসগুলো পছন্দ করে থাকো, সবগুলো তো আর আসলে ফ্রিতে ওইভাবে দেওয়া হয় না, স্বাভাবিক, তোমরা ব্যাপারগুলো বুঝো, তাই না? তোমাদের তো আর বলা নাই, আমাদের সেট আপ আছে, লাইটিং আছে, এই যে লাইটিং সেট আপ, আমাদের সব কিছুর একটা খরচ আছে, তাই না? তো তোমরা যারা কেমিস্ট্রি সেকেন্ড পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার পড়তে চাও ভর্তি হয়ে যেতে পারো। ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তোমার জন্য বসে থাকবে না, তোমার জন্য নতুন ব্যাচ হবে না, আমাদের একটাই আমাদের ব্যাচ, কারোর জন্য আমরা বসে থাকি না। যারা ভর্তি হয়েছে ক্লাস করছে আলহামদুলিল্লাহ। কেমিস্ট্রি সেকেন্ড পেপার ব্যাচে প্রায় 800-র মতো স্টুডেন্ট, আর ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচে 1200-র মতো স্টুডেন্ট ক্লাস করছে। আমার কথা যদি তোমার কাছে ফাঁকাফাঁকি মনে হয়, তুমি যে কোনো একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করবে কয়জন ক্লাস করে, ওরা বলে দিবে। কেমিস্ট্রিতে 800-র মতো স্টুডেন্ট, ফিজিক্স সেকেন্ড পেপারে 1200-র মতো স্টুডেন্ট, মোটামুটি 2000-এর মতো স্টুডেন্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপার ব্যাচে পড়ছে। তোমরা যারা 22 ব্যাচের ফার্স্ট পেপার শেষ করেছো, সেকেন্ড পেপার ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। আর যারা 23 ব্যাচের আছো, 23 ব্যাচের ফার্স্ট পেপার ব্যাচে ভর্তি চলছে, ফার্স্ট পেপারের ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। আর 22 ব্যাচের অনেকে যদি ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপার পড়তে চাও, যোগাযোগ করবে আমাদের সাথে, যে কোনো সময় যোগাযোগ করা যাবে। আমাদের সাথে যোগাযোগের জন্য মেন্টরসদের নাম্বারে কল দিতে হবে, মেন্টরসদের নাম্বারে কল দিবে, অথবা মেন্টরসদেরকে নক দিবে, হয়ে যাবে, অথবা গ্রুপে জানালো হবে, অথবা যে কোনো মডারেটরকে নক দিলেও হবে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।